নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্তের বৈধতা মেলে না। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপি নেতারা 5ই আগস্ট নির্বাচন দাবি। গত 1 যুগেরও বেশি সময় ধরে এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন, প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ কি সেটি ভোটের অধিকার। 16 বছর পর পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 250 জনের জামিন, মুক্তি মিলবে 2 থেকে 3 দিনের মধ্যে। চেক ডিজনের মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এগ্রো ফার্মের 4.5 কোটি টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ। মাসের রক্তক্ষয়ী হামলার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর। শেষ মুহূর্তেও ইসরায়েলি হামলায় নিহত 19। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি জেনিসিয়া বর্ণা এবং আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্তের বৈধতা মেলে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে দলে অনুপ্রবেশকারীদের ঠেকানোর আহ্বান জানান। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আসছে 5ই আগস্ট নির্বাচন আয়োজনের দাবি জানান। বাকিটা জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। তার 1 মাসের মধ্যে দেখেন 2025-এর জুলাই আগস্টের মধ্যে বিএনপি নির্বাচন চায় এমন আলাপ রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে সপ্তাহখানেক ধরে। এবার সেই উত্তাপে আরও রসদ যোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাস নয়, এবার নির্দিষ্ট করে বললেন তারিখ। চলতি বছরের 5 আগস্ট নির্বাচনের আহ্বান বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় জাতীয় নির্বাচনের এই তারিখ বলেন বিএনপির এই নেতা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন, তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিবসকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের জীবন আদর্শ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দ্রুত নির্বাচনের দাবি করেন। এ সময় পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। একটি ইন্টারিম সরকার ক্ষমতায় আসছে, আমরা আশা করি তারা নিরপেক্ষ থাকবেন, কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি করার উদ্যোগ নিয়েছেন। 21 বছরের ছেলে কিভাবে রাষ্ট্রপতি হবে, 21 বছর বয়সী কিভাবে প্রধানমন্ত্রী হবে। এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়সসীমা কমিয়ে দেওয়া হয়েছে, একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। সংস্কার চলতেই থাকবে, কিন্তু আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্তের বৈধতা পাওয়া যায় না। তাই ওই যুক্তি খুব ঘোড়া যুক্তি, যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশন নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আমরা পার্লামেন্ট লাগবে। সুতরাং নির্বাচন প্রয়োজন, সেই জন্যই এটা যত দ্রুত হয় ততই দেশের সংকট দ্রুত কাটবে, রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে, অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে। শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করেন, 5 আগস্টের পর অনেকে অনুপ্রবেশ করেছে দলে, তাদের প্রতিহত করে সতর্ক থাকার অনুরোধ জানান নেতাকর্মীদের প্রতি। বলেন, একমাত্র জনগণের ভোটের অধিকারই জবাবদিহিতা তৈরি করতে পারে, তাতে সব স্তরে ভোটের অধিকার জারি রাখতে হবে। একটি রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা তো
এক্সপেক্ট করবই, এবং শুধু এটা আমাদের এক্সপেকটেশন বা আশা না, এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল গত 1 যুগেরও বেশি সময় ধরে, এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন, প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ। কি সেটি ভোটের অধিকার, ভোটকে প্রতিষ্ঠিত করা। এ সময় পতিত স্বৈরশাসকের কথা মাথায় রেখে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই জানাজার বিষয়টি বলে দেয়। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। উজ্জ্বল, সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলোর সাথে সাক্ষাৎ করেন এবং তিনি সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার আহ্বান জানান। এবং সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, তাই এই দুটো একসাথে চলতে পারে বলে মন্তব্য করেন তিনি। আরও জানাবেন গালিব ইবনে রিয়াজ। 25-এ এসেও যে আক্ষেপে পুড়ছে দেশ, যে আকাঙ্ক্ষায় রাস্তায় নামতে হয় বারংবার, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনে অগ্রগণ্য রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান স্বাধীনতা যুদ্ধে শুধু ঘোষণা দিয়েই নিজের দায়িত্ব শেষ মনে করেননি। সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধও করেছেন। 75 পরবর্তী সময়ে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সিপাহী জনতার অভ্যুত্থানে দেশ পরিচালনার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন জিয়াউর রহমান। 1936 সালের এই দিনে বগুড়ায় জন্ম নেওয়া কমল হয়ে ওঠেন 56,000 বর্গমাইলে রাজনীতির বড় নাম। তার নেতৃত্বে প্রতিষ্ঠা হয় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। মাত্র কয়েক বছরের রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ দেখেছিল প্রেসিডেন্ট জিয়ার মুর্শিয়ানা। খাল খনন থেকে শুরু করে দেশের আনাচে কানাচে সাধারণ মানুষের কাছে ছুটে গেছেন তিনি। এমনকি জিয়াউর রহমানের সময় বহির্বিশ্বের সাথে নতুন বাণিজ্যের দুয়ার উন্মোচিত হয়। দেশপ্রেম, কর্তব্য নিষ্ঠা অল্পদিনেই জিয়াউর রহমান হয়ে ওঠেন ভরসার নাম। 89তম জন্মবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানাতে জনস্রোত নামে তার সমাধিতে। দলের নেতাকর্মীরা বলছেন, গত 17 বছরের কর্তৃত্ববাদী সরকারের দমন পীড়নের রুদ্ধশ্বাস সময় পেরিয়ে প্রিয় নেতার জন্মবার্ষিকী উদযাপন তাদের কাছে বিশেষ কিছু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারেই এই 17 বছরে অনেকবারই আমরা কিন্তু ঢুকতে পারি নাই। ওরা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার সর্বশেষে যেটা আসলো সেটা হলো যে রাবার বুলেট এবং প্রকাশ্যে গুলি। এই মাজারে যখন বিগত দিনের কথা বলছি, যে যখন আমি আসতাম, আমি নারী কর্মী হয়েও আমার দেয়াল টপকে আসতে হয়েছে এই মাজারে। আমরা বিগত দিনে যে চাপে ছিলাম, আমরা মাজার দূর থেকে দেখেছি, বাট সেইভাবে আমরা আসতে পারিনি। আলহামদুলিল্লাহ এতদিন পরে আমরা ভাই ব্রাদার সবাই আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। রোববার সকাল 11টায় কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে একে একে শ্রদ্ধা জানায় দলের অঙ্গ সংগঠন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে, তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। 24 পরবর্তী সময় দেশের জনগণের নেতা নির্বাচনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই আশা ব্যক্ত করেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। বিভিন্ন সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি কথা জানান। এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে প্রধান উপদেষ্টা আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান উদযাপনে বাংলাদেশে নিযুক্ত অন্যান্য রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানানো হবে। এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার জানান, অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সংস্কার
উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন রয়েছে। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যেই ঢুকতে চায় না, বরং সরকারের সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের পথে হাঁটছে ইসি। ইউএনডিপির দেয়া বিভিন্ন উপাদান হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এবারের ভোটার তালিকা নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। আর মাত্র একদিন বাদেই শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এই কর্মযজ্ঞে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে ইউএনডিপি। সংস্থাটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রদান করা হয় ল্যাপটপ, স্ক্যানার সহ নানা ধরনের যন্ত্রপাতি। রোববার ইসি সচিবালয়ে হস্তান্তর প্রক্রিয়া শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সরকারের দেয়া সময়সীমা অনুযায়ী ইসি নির্বাচনের পথে হাঁটছে বলে জানান তিনি। বলেন, কমিশনের পক্ষ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দেয়া হবে না। রাজনৈতিক বক্তব্য আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। এবারের ভোটার তালিকা নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বর্তমান কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। পরে ইউএনডিপির পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনের সহায়তা করার বিষয়ে রাজনৈতিক দলগুলো সহ নানা অংশীজনের সঙ্গে আলোচনা করছেন তারা। They will continue to consult with the political parties, with the government, with civil society, and a number of other actors, and then give the recommendations of what kinds of election support that the UN can provide together to Bangladesh. In the meantime, this very important exercise of the administration is starting tomorrow. So we have gotten a special permission to start supporting the Bangladesh Election Commission before the mission is finalized. গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশের বর্তমান ভোটার সংখ্যা 12,36,83,512 জন। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। দীর্ঘ 16 বছর পর জামিন পেলেন বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার 250 আসামি। এসব আসামি বিডিআর হত্যাকাণ্ড মামলায় আগেই খালাস পেয়েছিলেন, তবে বিস্ফোরক মামলার কারণে তারা কারামুক্ত হতে পারছিলেন না। 2-3 দিনের মধ্যে তারা মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইনজীবী। বহু বছর পর ঘরে ফিরবে প্রিয়জন স্বজনদের এমন আনন্দে উচ্ছ্বাসে আদালত চত্বরে এদিন আবেগঘন পরিবেশ তৈরি হয়। আজহার লিমনের প্রতিবেদন। তোর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। দীর্ঘ 16 বছর পর জামিন, তাই আদালত চত্বরে স্বজনদের এই কান্না। প্রিয়জন ঘরে ফিরবে সেই আনন্দে। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের প্রায় 16 বছর পর নতুন করে শুরু হয়েছে এই ঘটনায় দায়ের বিস্ফোরক মামলা। এর বিচারে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে প্রথমবারের মতো কার্যক্রম শুরু। জনাকীর্ণ আদালতে শুরুতেই আসামি ও রাষ্ট্রপক্ষের মধ্যে বিতর্ক। ঘটনার তদন্তে স্বাধীন কমিশন হওয়ার পর সাক্ষ্য গ্রহণ চলতে পারে কিনা তা নিয়েই। অবশেষে 2 পক্ষের ঐক্যমত্যে আদালতের সিদ্ধান্তে শুরু হয় সাক্ষীর জবানবন্দির রেকর্ড। পিলখানা ট্র্যাজেডি থেকে বেঁচে ফেরা অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মোহাম্মদ আবু ইউসুফ ইকবালের সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। টানা 2 ঘন্টা ধরে চলা সাক্ষীর রেকর্ড এবং জেরা শেষে শুরু হয় বহুল কাঙ্ক্ষিত এই মামলার আসামিদের জামিন শুনানি। 2 পক্ষের বক্তব্য শোনার পর 1.25 ঘন্টার বিরতি নিয়ে এ সংক্রান্ত আদেশ দেন আদালত। প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। মাননীয় আদালত যেটা যথাযথ মনে করেছেন সেইভাবে আদেশ দিয়েছেন। আমরা আদালতের আদেশ শ্রদ্ধার সাথে আমরা এটাকে গ্রহণ করছি। এই খবর মুহূর্তেই ভেঙে দেয় প্রায় 1.5 যুগের বিরহ জমে তৈরি হওয়া বিডিআর স্বজনদের আবেগের বাঁধকে। কান্নায় ভেঙে পড়েন তারা। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে। আমাদের জীবনের 16টা বছর শেষ।
2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিপদগামী বিডিআর সদস্যদের হাতে হত্যার শিকার হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। ওই ঘটনার 2 দিন পর 2টি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলার বিচার নিম্ন আদালত থেকে সম্পন্ন হয়ে আপিল বিভাগে গেলেও এতদিন এক ধরনের স্থবির ছিল একই ঘটনার বিস্ফোরক মামলা। হত্যা মামলার মতোই এ মামলার আসামি সংখ্যা 8 শতাধিক। এর মধ্যে 56 জন মারা যাওয়ায় এবং 21 জন পলাতক থাকায় বিভিন্ন কারাগারে আছেন 747 জন আসামি। কেরানীগঞ্জে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের অস্থায়ী আদালত থেকে বিডিআর হত্যাকাণ্ডের একটি মামলায় উল্লেখযোগ্য সংখ্যক আসামির জামিন মঞ্জুরকে ন্যায় বিচার এবং মানবাধিকারের প্রশ্নে বিশেষভাবে দেখছেন সব পক্ষ। এবং 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগের পক্ষেও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে, সেটাও মনে করছেন আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আজহার লিমন, এখন, ঢাকা। যুদ্ধের লক্ষ্য অর্জনের পরপরই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী জিম্মিদের ফেরত আনা ও হামাসের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়ার দাবি করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরে রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠেন হামাস সদস্যরা। চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরায়েল সহ ফিলিস্তিনের সাধারণ জনগণ। গাজায় প্রবেশ করতে শুরু করেছে মানবিক সহায়তার ট্রাকও। যুদ্ধবিরতি বাস্তবায়নে 3 ঘন্টা আগেও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 19 জনের। বিস্তারিত প্রতিবেদনে। গাজাবাসীর জন্য আজকের দিনটি একেবারেই ভিন্ন। প্রায় 1.5 বছরের লড়াই সংগ্রামের পর অবশেষে কার্যকর হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। গাজার দেল আল বালা শহরের রাস্তায় সাধারণ মানুষের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে হামাস যোদ্ধাদের গাড়ি। অস্ত্র ও পতাকা হাতে উল্লাসে মেতে ওঠেন সবাই। 23 লাখ গাজাবাসীর মনে নতুন করে আশার সঞ্চার তৈরি করেছে এই যুদ্ধবিরতি। বন্দীদের নাম প্রকাশের শর্ত জুড়ে দেয় যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব হয় প্রায় 3 ঘন্টা। এই অল্প সময়ের মধ্যেই 19 জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে স্থানীয় সময় সকাল 11:15টায় চুক্তিটি কার্যকর হওয়ার পর থেকে নতুন করে আর হামলার খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলের সাধারণ মানুষও যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে। তাদের আশা এর মধ্য দিয়েই শেষ হবে চলমান এই যুদ্ধ। আর কোনো প্রাণহানি ঘটবে না, জিম্মিরাও ফিরে আসবেন স্বজনদের কাছে। רצינו שזה יהיה ניצחון מוחלט. אני מקווה שאנחנו נקבל את הניצחון המוחלט הזה, אם לא עכשיו או יותר מאוחר, אבל הדבר היחידי שמעודד אותנו בכל זה שסוף סוף This ceasefire is something that I hope that will work out, but as I know Hamas, you cannot even trust them in 1%. এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসের সক্ষমতাকে ধ্বংস করেছে ইসরায়েল। First of all, we are committed to release all our hostages. This is the reason why the government approved this framework, which, as I described, includes heavy prices. যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই জ্বালানি বহনকারী 20টি ও মানবিক সহায়তার আরও 200টি ট্রাক গাজায় প্রবেশের জন্য প্রস্তুত করা হয়েছে। সারিবদ্ধভাবে ট্রাকগুলো ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালম সীমান্তে অপেক্ষা করছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক প্রবেশ করবে গাজায়। গাজার উত্তরে জাবালিয়া ও দক্ষিণে রাফা খান ইউনিস এবং মধ্য গাজার আল সাফতাউই এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। দীর্ঘ প্রায় 16 মাসে প্রাণ হারিয়েছেন অন্তত 47,000 ফিলিস্তিনি। চরম খাদ্য সংকটের মুখে 22 লাখ গাজাবাসী। তানভীর চানি, এখন বিশ্ব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা কমলেও আজও রয়েছে থমথমে পরিস্থিতি। ভারতের স্থানীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ চৌকা গ্রামের বাসিন্দারা। সকালে এই ক্ষতিগ্রস্ত ফসল উদ্ধার করেছেন কৃষকরা। এদিকে গ্রাম ও সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল বাড়িয়েছে বিজিবি। গ্রামে গ্রামে করা হচ্ছে মতবিনিময় সভা। ঝুঁকিপূর্ণ ফসলের ক্ষেত থেকে সরিয়ে নেওয়া হয়েছে কৃষকদের। রাহানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। ভারতীয় সীমান্ত এলাকায় কৃষকের অর্থকারী ফসলের ফুটন্তে ফুল ফল হয়ে কি ঘরে উঠবে? সরিষা, ধনিয়া, ভুট্টার ক্ষেত বা আমের বাগান, কোনোটা মারিয়ে কোনোটা বা কেটে ফেলে নষ্ট করা হয়েছে। শনিবার বাংলাদেশি কৃষকের বিঘার পর বিঘা জমি এভাবেই নষ্ট করেছে ভারতীয়রা। তাই সূর্য উঠতেই অবশিষ্ট ফসল বাঁচাতে সীমান্তে এসেছেন কৃষক।
মাঠের অবস্থা, গম ঝুড়েছে, কেলার গাছ ঝুড়েছে, আমের গাছ ঝুড়েছে, সব ফসলকে ঝুড়েছে। আম গাছ কেটেছে, বড় শস্য কেটেছে, জন্ডাকে ভুট্টা কেটেছে, মানে ক্ষতি করেছে। শিবগঞ্জের কিরণগঞ্জ বিওপি থেকে চৌকা বিওপির মাঝে দীর্ঘ এ ফসলের মাঠে থেকে থেকে একই অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, বিগত সরকারের উদাসীনতায় সীমান্ত এলাকায় মাটির ঢিপি তুলেছে বিএসএফ। এখন সেখানে অবৈধভাবে দিতে চায় কাঁটাতারের বেড়া। সেই জেরেই কখনো নিজেরা, কখনো নাগরিকদের দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে তারা। সব ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে হয়নি, শুকায়নি, তারপর কাঁচা কাঁচা নিয়ে আমরাকে চলে যেতে হয়েছে বাধ্য। যখনই আমরা মনে করে প্রতিরোধ করতে যাচ্ছি, বাধা ফসলটা বাঁচাবো, তখন আর এমনভাবে গ্যাস মারছে, চোখ মুখ কানা হয়েছে। এখন বর্তমানে পরিস্থিতি ভালোই আছে, কিন্তু তবুও আমাদের একটা ভয়ঙ্কর যে গ্রামে হয়তো তারা আক্রমণ করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে রাত থেকেই একত্রিত হয়েছেন বাংলাদেশের গ্রামবাসীরা। ভারতের পাতা কোনো ফাঁদে পা না দিয়ে গ্রামের সুরক্ষা ও বিজিবির নির্দেশনা অনুযায়ী চলতে নিজেদের মধ্যে করেছেন সমন্বয় সভা। আমরা গ্রামবাসী আমাদেরকে সবাইকে সতর্ক অবস্থানে রেখেছি, তোমরা তাদের পাতানো ফাঁদে পা দিও না, কারণ তারা যে কোনো মুহূর্তে চাই যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি করতে। আমরা দেশের জন্য জীবন দেবো, কিন্তু দেশে একটু পা ফেলতে দেবো না, এরকম আমাদের একটা পরিস্থিতি নিয়ে আমরা এখানে বাস করছি। আতঙ্কটাকে কাটিয়ে আমরা তাদের প্রতিহত করার চেষ্টায় আছি এবং আমরা একমত প্রসঙ্গেই থাকবো সবাই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সকাল থেকে শিবগঞ্জের কিরণগঞ্জ ও চৌকা বিওপিতে টহল বাড়িয়েছে বিজিবি। সাথে গ্রামবাসীকে সচেতন করতে গ্রামে গ্রামে মতবিনিময় সভা করছেন তারা। এই এলাকায় শুধুমাত্র যারা কৃষক আছে, যাদের ক্ষেত আছে, যারা কাজ করতে চায়, তারা শুধু সীমান্ত এলাকায় গমন করবে। তাছাড়া এর বাইরে বহিরাগত যারা আছে, উৎসুক জনতা এই সীমান্ত এলাকায় ভিড় করবে না। শনিবারের উদ্ভূত পরিস্থিতিতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক বলছে 59 বিজিবির অধিনায়ক। বারবার এমন পরিস্থিতি প্রতিরোধেও কাজ করছেন তারা। বিজিবির পাশাপাশি আমাদের এই এলাকার জনগণ এবং এই এলাকার স্থানীয় চেয়ারম্যান সাহেব আছেন, এখানকার মেম্বার সাহেবরা আছেন, সবাই আমরা একসাথে কাজ করব যাতে পরিস্থিতি এটা আর ফার্দার ঘোলাটে না হয়। এদিকে সীমান্ত এলাকায় কৃষকের ফসলে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে ক্ষতি হয়েছে তাদের নাম আমরা লিপিবদ্ধ করব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়দের সাথে কথা বলে সামনের যে প্রণোদনা থাকে সেখানকে আমরা দেওয়ার চেষ্টা করব। 2-1 দিনের মধ্যে সীমান্তের ফসলি জমিতে স্বাভাবিক প্রক্রিয়ায় কৃষক কাজ করতে পারবে বলছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি দেশের অতন্দ্র প্রহরী। গতকাল সীমান্তের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে কারণে বাড়িয়েছে তাদের টহল, আর তাদের বাজের মতো তীক্ষ্ণ দৃষ্টি সুরক্ষা দিচ্ছে দেশের সম্পদ আর সীমান্তবর্তী গ্রামবাসীদের। রাকিবুল হাসান, এখন শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে। রাশিয়া বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে গণমাধ্যমে এই কথা বলেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখুজিন। I reiterated the commitment of the Russian Federation to unwavering support and cooperation and partnership with Bangladesh in all the spheres. As you know, the flagship of our project is Rupur nuclear plant. I visited the construction area, and I will tell you for sure that this is absolutely a great project, and I can just congratulate Bangladesh. ব্যাংকের খেলাপি ঋণ 2 থেকে 3% থাকা সহনীয় বলে মনে করেন গভর্নর আহসান এইচ মনসুর। রোববার এক সংবাদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ঋণদাতা সংস্থা থেকে সরকার ভালো সাড়া পাচ্ছে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত আতাউন নিয়নের প্রতিবেদনে। আওয়ামী লীগের 15 বছরে ব্যাংক খাত থেকে লাখ লাখ কোটি টাকা অর্থ লুটপাটে খেলাপি ছাড়িয়েছে 3.25 লাখ কোটি টাকার বেশি। কিছু কিছু ব্যাংকে এ হার 10%-এর বেশি। ফলে তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো। আর এই খাতের প্রতি গ্রাহকের আস্থা চরম সংকটে। ঋণ খেলাপির তথ্য অনেকটা কম দেখিয়ে আসছিল বিগত সরকার। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর এ খাতের আসল চিত্র সামনে আসতে শুরু করে। এতে আগামীতে খেলাপি ঋণ আরও বাড়তে পারে, যা খুঁজে বের করতে ব্যাংকগুলোর বিশেষ নিরীক্ষা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার রাজধানীতে এক সম্মেলনে গভর্নর জানান, ব্যাংকের খেলাপি ঋণ 2 থেকে 3% থাকা সহনীয়।
আধুনিকায়ন ছাড়া ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। ডিজিটাইজেশন ইটসেলফ ইজ দ্য সলিউশন। ডিজিটাইজেশনের মাধ্যমে আপনারা জনবলের সংকটটা কাটাতে পারবেন, হয়তো জনবল বেশি লাগবে না। দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিটিও ইমপ্রুভ করবে, এফিসিয়েন্সি বাড়বে। যে দক্ষতা বৃদ্ধির কথা বলছেন তার লার্জ পার্ট কিন্তু এটার মাধ্যমেও আমরা অর্জন করতে পারব। তো ডিজিটাইজেশনটাকে আপনারা একটু নজরে আনেন। আর অর্থ উপদেষ্টা জানান, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো থেকে অন্তর্বর্তী সরকার ভালো সাড়া পাচ্ছে। আমরা কিন্তু দাতা সংস্থা থেকে মোটামুটি একটু ভালো সাড়া পাচ্ছি। যেমন আমরা তাদের সাথে কথাবার্তা বলছি বিভিন্ন স্থানে, যেমন অর্থাৎ সেটা আপনারা এই আমরা চেষ্টা করব সব দিক সার্বিকভাবে কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতা করতে। শুধু কিস্তির টাকা আদায় না করে ব্যাংকগুলোকে গ্রাহকের সুখে দুঃখে পাশে থাকার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এবং আর্থিক আতাউনিয়ন, এখন, ঢাকা। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। মোটা দাগে যদি আপনাকে আসলে এভাবে প্রশ্ন করি যে এই ক্ষেত্রে বাংলাদেশের আসলে আহ্বান কি থাকবে, নিশ্চয়ই আপনারা একটু আগে যেটা বলছিলেন এক বাক্যে অথবা ছোট করে যদি একটু বলতেন কমপ্লিট সেন্টেন্সে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিভিন্ন দেশের যখন রাষ্ট্রদূত বা বিভিন্ন বিনিয়োগকারীরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এই নিকট অতীতে, এর মধ্যে সবার কাছে ওনার একটা কমন আহ্বান ছিল যে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্য প্রসার করা। ক্ষেত্র বিশেষে বিভিন্ন দেশকে উনি এই দেশে তাদের ফ্যাক্টরি রিলোকেট করতে বলেছেন। আমাদের যে তারুণ্যের যে শক্তি, আমাদের যে যুব শক্তি, সেটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন। তাদেরকে বলেছেন যে এই বাংলাদেশকে যেন তারা রিজিয়নাল হাব হিসেবে প্রতিষ্ঠা করে এবং তাদের এই রিজিয়নে তাদের পণ্যের ডিস্ট্রিবিউশনের জন্য তারা যেন বাংলাদেশকে বেছে নেয়। তো এইবারও এরকমই আলোচনা হবে। মোটা দাগে যদি আপনি সংক্ষেপে বা এক বাক্যে জানতে চান তাহলে একটাই আহ্বান থাকবে সবার, বাংলাদেশে আসুন। বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে, বিনিয়োগের পরিবেশ উন্নততর হচ্ছে। আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা সামিল হন। এই আহ্বানটাই থাকবে মূলত বিনিয়োগকারীদেরকে প্রতি। মাননীয় প্রধান উপদেষ্টার শপথ অনুযায়ী আমাদের বাংলাদেশের কোন কমিউনিটি বিজনেস লিডাররা যাচ্ছেন কিনা বা গেলে কতজন? এটা আসলে বাই ইনভাইটেশন এই সফরটা হয়ে থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কোনো বিজনেস লিডার যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে আমন্ত্রিত হয়ে থাকেন তিনি তার প্রাইভেট ক্যাপাসিটিতে সেখানে যাবেন, কিন্তু এই বিষয়ে কোনো আসলে নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমি রুকনুজ্জামান আমজাদ, বাংলাদেশ প্রতিদিন থেকে বলছিলাম। আপনারা বিদেশি বিনিয়োগ আহ্বান জানানোর জন্য পরিকল্পনা করেছেন এমন একটা সময়ে যখন কয়েকদিন আগেই গ্যাস দাম বাড়ানো হলো, নতুন কারখানা করবে তাদের গ্যাসের দাম বাড়ানো হলো। তো বিদেশিরা বিনিয়োগের আগে সবসময় জ্বালানি বিষয়টাতে নিশ্চিত হতে চায়। আপনি বলছেন বিনিয়োগ পরিবেশ উন্নত হয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে কিভাবে বিনিয়োগ পরিবেশ উন্নত হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা যখন জানতে যাবেন এটার আনসারটা কি হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ব্যবসায়ীরা আস্থার অভাবে ভুগছে। তারা বলছে তারা গভর্নরের সাথে দেখা করেছে, তারা এনবিআর চেয়ারম্যানের সাথে দেখা করেছে, গতকালকে শিল্প উপদেষ্টার সাথে দেখা করে এই বক্তব্য দিয়েছে। তো বাংলাদেশের ব্যবসায়ীদের আস্থার পরিবেশ সৃষ্টি না করে দাওসে গিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা এই সরকারের পরিকল্পনার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? ধন্যবাদ আপনাকে। বিনিয়োগের বিষয়টি শুধুমাত্র গ্যাসের দামের উপর নির্ভর করে না, বিনিয়োগ একটা ব্যাপক বিষয়। এখানে আরও অনেকগুলো বিষয় জড়িত। সবগুলো বিষয় বিনিয়োগকারীদের কাছে ব্যাখ্যা করা হবে এবং কাউকে তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর করা হবে না। বাংলাদেশ সরকার তার অবস্থানটা ব্যাখ্যা করবেন এবং অবস্থানটা ব্যাখ্যা করে বিনিয়োগকারীদেরকে আহ্বান জানাবেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এবং সরকার বিশ্বাস করে যে বিনিয়োগকারীরা বাংলাদেশ সরকারের যে বিনিয়োগ প্রস্তাবনা বা বিনিয়োগের যে সম্ভাবনার কথা এই মুহূর্তে বাংলাদেশে আছে, অপার বিনিয়োগের সম্ভাবনা, সেই সম্ভাবনাটা যদি বাংলাদেশ সরকার প্রপারলি তাদেরকে এক্সপ্লেইন করতে পারে তাহলে অবশ্যই বিনিয়োগকারীদের কনফিডেন্স বাংলাদেশের উপর বৃদ্ধি পাবে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে যুক্ত ছিলাম।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিজনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এই নির্দেশ দেন। জানা যায় সাকিব ছাড়াও আরও দুজনের বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ওই সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজনারের মামলাটি করা হয় 15 ডিসেম্বর। শান্তবাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 16 বছর পর পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় 250 জনের জামিন, মুক্তি মিলবে 2-3 দিনের মধ্যে। তোর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম, আমি কৃতজ্ঞ। নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্তে বৈধতা মেলে না। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপি নেতারা 5 আগস্ট নির্বাচনের দাবি। চেক ডিজনার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অ্যাগ্রো ফার্মে 4.5 কোটি টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ। এবং প্রায় 16 মাসের রক্তক্ষয়ী হামলার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর। শেষ মুহূর্তে ইসরায়েলি হামলায় নিহত 19। এ ছিল শান্তবাজারের আয়োজনে।